ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন, শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে দেখছিলেন আর হতবাক হয়ে বলছিলেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত দিলে বউ। আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম, আপনার সাহস হয় কি করে বাবুর জন্য রাখা খাবার খেয়ে ফেলতে? বুড়ি হয়ে গিয়েছেন তবুও খাম খাম স্বভাব যায় না। আপনার ছেলে তো 2 পয়সাও ইনকাম করে না, তার মা হয়ে এত খাই খাই স্বভাব আপনার। কোনোদিন খাবার চোখে দেখেন নাই? নেক্সট টাইম যদি এরকম খাই খাই স্বভাব করেন তাহলে আমি আপনাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব। আমার পাশে আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার ছেলের দিকে চোখ ছলছল করে তাকিয়েছিলেন। হয়তো তার হয়ে আমাকে কিছু বলবেন এটা আশা করেছিলেন। যা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও বাথরুমে গিয়ে জামা কাপড় রাখা আছে ওগুলো ধুয়ে ফেলো। তারপর আমার স্বামী মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে গেল। তার চোখেও বোধহয় পানি। ওর তো মুরদ নেই 2 পয়সা ইনকাম করা, সারাদিন আমার বাবার টাকা নেয় আর নেশা করে, খায় আর ঘুমায়। যদিও আমি ওকে শান্তিতে রাখি না, আমি আমার স্বামীকে নানাভাবে মানসিক অত্যাচার করি। আমাকে কিছু বলার সাহস নেই ওর। ওকে 7 বার খুন করে গুম করে রাখার ক্ষমতা আমার বাবার আছে। আমার বাবার একমাত্র মেয়ে আমি। আমার বাবা একজন নামকরা বিজনেসম্যান, শহরে বাড়ি আছে বেশ কয়েকটা, আর তার যত সম্পত্তি সব আমার নামে। সেখানে আমার স্বামী ছিলেন এতিম, বিয়ের পর তার মাকে নিয়েই আমাদের বাসায় থাকছেন এবং এর বিনিময়ে আমার শাশুড়িকে করতে হয় শরীর খাটুনি। বয়স্ক মানুষ, এগুলো করতে গিয়ে শরীর হাঁপিয়ে যায়, তবুও নির্বোধ মানুষ দুমুঠো ভাতের জন্য এগুলো সব সহ্য করে যায়। আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছেন, যা দেখে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাই। এরপরে সেই মানুষটাকে আর কখনোই দেখা যায়নি এই বাড়িতে। ওই দিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে। এতে আমার ভালোই হয়েছে, একটা খাবারের মানুষ কমেছে। আমরা কেউ তার কোনো খোঁজ রাখিনি। শুনেছি কিছুদিন পর ওই বৃদ্ধাশ্রমেই তিনি মারা গিয়েছেন। আমি তার লাশটাও দেখিনি, তার ছেলেকেও যেতে দেইনি। সময় এগিয়েছে, কেটে গিয়েছে বহু বছর। আমার স্বামী মারা গিয়েছে সেবার। দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। এখন একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়েছে, লেখাপড়াও কমপ্লিট হয়ে গিয়েছে, বড় চাকরি করছে এখন। ছেলেটা আমার খুব আদরের। আমারও বয়স হয়ে গিয়েছে, আমারও এখন শরীরে বিশ্রাম দরকার। সবকিছু ছেলের নামে বুঝিয়ে দিলাম। কিছুদিন পর শখ করে উঁচু ঘর থেকে ছেলের জন্য বউ এনেছি। এবার শুধু বিশ্রাম করব আমি। কিন্তু হায়, বউয়ের মাঝে এজন্য আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কোথায়? আমার বউয়ের সেবা আমারই করতে হয়। আমার ছেলেটাও দিন দিন পাল্টে যেতে লাগলো। একই বাড়িতে থেকেও আমার ছেলের সাথে কথা হয় না বহুদিন। তার সময় হয় না আজকাল। আজ সকালে যখন সমস্ত কাজ শেষ করে খেতে গেলাম তখন দেখলাম আমার বৌমা আমার জন্য পান্তা আর পেঁয়াজ রেখেছে, অথচ একটু আগেই বড় বড় 2টা ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম। সেই খাবার আমি চোখেও দেখলাম না। খাওয়ার এক পর্যায়ে আমার ছোট নাতনিটা এসে বলছে সেও ভাত খাবে। আমার খাবার থেকে তার মুখে 2টো পান্তা ভাত দিলাম। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠো ধরে ফেলে দিলেন। তাল সামলাতে না পেরে দেয়ালে লেগে আমার মাথাটা ফেটে গেল, রক্ত বের হচ্ছে। আর এর মাঝে আমার ছেলেটা বের হয়ে দেখলো তার বউ আমাকে মারছে, কিন্তু কিছু বলল না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলেছে, তুই কিছু বললি না? তখন আমার ছেলে আমাকে বলল, কি বলবো আম্মু, এগুলো তো তোমার দেওয়া আমার পারিবারিক শিক্ষা। তুমি যখন কথায় কথায় আমার দাদিকে মারতে, তার গায়ে হাত তুলতে, তখন আমার বাবাও তো নিশ্চুপ থাকতো। তখন আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না। সেদিন আমার শাশুড়িরও তো আমার মতো এরকম কষ্ট অনুভব হয়েছিল। ইস মা, কতই না কষ্ট দিয়েছি আমি আপনাকে। আপনার কাছে একটু ক্ষমা চাওয়ার সুযোগও হলো না আমার। আপনাকে দেওয়া শত কষ্টের ফল পাচ্ছি আমি এখন। পাপ যখন করেছি পাপ মোচন তো করতেই হবে। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। সত্যি কথা বলতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আপনি যা করবেন ভবিষ্যতে সেটাই কিন্তু আপনার জীবনে ফেরত আসবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।